Hello my students, welcome back to Twins Visit KMS মহাকাব্য ইলিয়াড পর্ব 5 এ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা জেনেছিলাম যে প্যারিস হেলেনকে নিয়ে চলে এসেছে এবং হেক্টরও একটা পর্যায়ে সেটা মেনে নিয়েছে, কারণ তখন ওই মুহূর্তে হেক্টরের পক্ষে আর গ্রিকে ফেরত যেয়ে হেলেনকে ফেরত দেওয়া সম্ভব ছিল না। অপরদিকে মেনেলিউস অ্যাগামেমননকে রাজি করিয়ে গ্রিকের বিরুদ্ধে ট্রয়ের বিরুদ্ধে গ্রিকদের যুদ্ধ শুরু করে দিয়েছে এবং তারা ট্রয়ের অভিমুখে হাজার হাজার জাহাজ নিয়ে লক্ষ লক্ষ সৈন্য নিয়ে বেরিয়ে পড়েছে। তো এটা ছিল গত পর্বের গল্প। আজকে এই পর্বে আমাদের কাহিনী যেখান থেকে শুরু হবে সেটা হচ্ছে গ্রিকরা যখন অনেক সৈন্যবাহিনী নিয়ে অনেক জাহাজ নিয়ে তারা ট্রয়ের অভিমুখে রওনা দিল এবং একটা পর্যায়ে তাদের সমুদ্র যাত্রা করতে হবে। সেই সমুদ্র যাত্রার একটা পর্যায়ে তারা সমুদ্র পথে যেতে যেতে সমুদ্র কোনো একটা তীরে একটি গ্রাম দেখতে পেল এবং তারা সেখানে থামলো এবং অনেক সৈন্যবাহিনী নিয়ে সেই গ্রামটাকে আক্রমণ করলো এবং গ্রাম থেকে বিভিন্ন ধরনের রসদ, তাদের খাবার দাবার যা যা লাগে ওগুলো তারা জোর করে নিয়ে আসলো। শুধু তাই নয়, তারা সেখানে আরো একটি কাজ করেছে, সেটা হচ্ছে অ্যাপোলোর, সূর্য দেবতা, দ্য সান গড অফ গ্রিক মাইথোলজি, অ্যাপোলো নামক একজন দেবতা আছে, তার মন্দির তারা ভাঙচুর করছে এবং সেখান থেকে একজন পুরোহিত তাকে ধরে নিয়ে আসছে এবং তার ওই গ্রামের দুটো মেয়েকেও ধরে নিয়ে আসছে এবং দুটো মেয়ের মধ্যে একটা মেয়ে ছিল ওই পুরোহিতের মেয়ে, যার নাম ছিল ক্রাইসিস, এবং আরেকটা মেয়ে যার নাম ছিল ব্রাইসিস। এই দুইটা মেয়েকে, ইয়াং মেয়েকে তারা ধরে নিয়ে আসলো এবং ধরে নিয়ে আসার পরে এই দুটো মেয়ের একটি মেয়েকে তারা দিয়ে দিল অ্যাগামেমননকে এবং আর একটা মেয়েকে দিল আকিলিসকে। আকিলিসকে যে মেয়েটাকে দিল তার নাম ছিল ব্রাইসিস এবং অ্যাগামেমনন যে মেয়েটাকে বলল তার নাম ছিল ক্রাইসিস। অপরদিকে অ্যাপোলো, দ্য সান গড, সূর্য দেবতা, গ্রিকদের এই কার্যকলাপের কারণে তারা খুবই রেগে পড়লো এবং সে একটা প্লেগ সৃষ্টি করলো, একটা মহামারী সৃষ্টি করলো সেই গ্রিকদের উপরে। অবস্থাটা এমন হয়ে গেল যে তাদের জাহাজ আর সামনের দিকে যাচ্ছে না, এমনকি তারা যাদের যে জাহাজে ছিল জাহাজের ভিতর থেকে তারা বাইরে আসতেছে না, কারণ দ্য সান, সূর্য দেবতা, সূর্যের তাপ এত বেশি তারা বাইরে আসতে পারতেছে না। তো কি করবে? সেই জন্য অ্যাগামেমনন তাদের যে রাজ দরবার ছিল, মানে সেই জাহাজের মধ্যে যে যারা অ্যাগামেমননকে যারা পরামর্শ দিত বিভিন্ন ধরনের, তাদেরকে ডাকলো এবং ডাকার পরে তারা পরামর্শ করলো যে কি করা যায় এই পরিস্থিতিতে। তো সেখান থেকে একজন বললো যে আপনি যে দুইটা মেয়েকে ধরে নিয়ে আসছেন তার মধ্যে একটা মেয়ের নাম ছিল ক্রাইসিস, সে হচ্ছে ওই মন্দিরের, অ্যাপোলোর যে মন্দির আমরা ভেঙেছি সেই মন্দিরের পুরোহিতের মেয়ে, আপনি সেই মেয়েটাকে ফেরত দিয়ে দিন, তাহলে হয়তো সেই পুরোহিত অ্যাপোলোর কাছে প্রার্থনা করতে পারে এবং ক্ষমা চাইতে পারে আপনার জন্য। এবং অ্যাগামেমনন কি করলো, সেই মেয়েটাকে দিয়ে দিল সেই পুরোহিতকে। পুরোহিত কিছুটা খুশি হলো, কিন্তু অ্যাগামেমনন কি করলো, নিজে যে মেয়েটাকে পেয়েছিল ক্রাইসিস, সেই মেয়েটাকে তো সেই পুরোহিতকে দিয়ে দিল, কিন্তু ব্রাইসিস যে মেয়েটাকে আকিলিসকে দিয়েছিল, এবার আকিলিসের কাছ থেকে সেই মেয়েটাকে সে নিয়ে নিল। এতে করে আকিলিস প্রচন্ড রাগ করলো, সে মারামারি করলো না, সে চাইলে অ্যাগামেমননের সাথে যুদ্ধ করতে পারতো কিন্তু সে করলো না। সে বললো ঠিক আছে, আমি আর এই যুদ্ধে নাই, আমি তোমাদের সাথে যাবো, কিন্তু আমি কোনো যুদ্ধে অংশগ্রহণ করব না। তো অ্যাগামেমনন তখন এই কথাটা খুব একটা গুরুত্ব দেয় নাই। অপরদিকে তাদের জাহাজ কিন্তু সামনের দিকে যেতে পারতেছে না, তখনও তারা হয়তো সূর্যের তাপ একটু কমেছে কিন্তু জাহাজ আর সামনের দিকে যেতে পারতেছে না, কারণ অ্যাপোলো মূলত ট্রোজানদের পক্ষে, অ্যাপোলো আসলে গ্রিকদের পক্ষে না। তো এটা কারণটা কি? কারণ অ্যাপোলো তার সমুদ্র দেবতা পোসাইডনকে অনুরোধ করেছিল যাতে তাদের জাহাজ এই সমুদ্র থেকে সামনে যেতে না পারে, কারণ এই গ্রিকরা তার মন্দিরটা ভাঙচুর করেছে এবং সে মন্দির থেকে তার যে পূজারী ছিল সেই মেয়েকে তারা তুলে নিয়ে গেছে। এই জন্য পোসাইডন অ্যাপোলোর কথা শুনলো, যদিও পোসাইডন জানে সেখানে তার ছেলে আকিলিস আছে, কিন্তু তারপরেও অ্যাপোলোর কথা সে শুনলো, একজন দেবতা আরেকজন দেবতার কথা রাখলো। তো জাহাজ আর সামনে দিকে যাচ্ছে না, এদিকে তাদের সৈন্যবাহিনী দিন দিন তাদের রসদ যেটা ছিল সেটাও শেষ হয়ে যাচ্ছে, যার ফলে সৈন্যবাহিনীরা দিন দিন না খেয়ে মারা যাচ্ছে।
অবস্থান এরকম হতে আছে যে এরকম যদি কিছুদিন চলতে থাকে তাহলে একে একে তাদের সকল সৈন্যরাই মারা যাবে, তারা তো যুদ্ধে দিতেই পারবে না, যুদ্ধে যাওয়ার আগেই তারা এখানেই শেষ হয়ে যাবে। তখন তারা আগামেমনন রাজা আবার তার যে অ্যাডভাইজার আছে তাদেরকে ডাকলো এবং বললো যে কি করা যায়। তখন বললো অ্যাডভাইজাররা বললো যে আপনার সেখান থেকে একজন বৃদ্ধ অ্যাডভাইজার ছিল, সে বললো যে আপনি অ্যাপোলোর মন্দির ভেঙে যে অন্যায় করেছেন অ্যাপোলো এখনো সেটা ভুলতে পারে নাই, যে কারণে এই সবকিছু অ্যাপোলো করতেছে, আপনাকে অ্যাপোলোর কাছে ক্ষমা চাইতে হবে এবং আপনি অ্যাপোলোর মন্দির ভাঙছেন যে সেই ভাঙার অপরাধে আপনার যে একমাত্র জীবিত মেয়ে আছে সেই মেয়েটাকে যদি আপনি নিজ হাতে গলা কেটে হত্যা করেন এবং সেই ব্লাড রক্ত যখন এই সমুদ্রের পানিতে পড়বে তখনই এই সমুদ্র থেকে আপনার জাহাজ সামনে যেতে পারবে, আদারওয়াইজ আপনার জাহাজ সামনে যেতে পারবে না, পিছনে আসতে পারবে না, আপনাকে এখানেই বসে সকলের মৃত্যুবরণ দেখতে হবে এবং একটা পর্যায়ে আপনি নিজেও মারা যাবেন। আগামেমনন তো বলল মহাবিপদে, নিজের মেয়েকে তার নিজের হাতে হত্যা করতে হবে, আবার যদি সেটা না করে তাহলে সকল সৈন্যবাহিনীরা মারা যাবে এবং একটা পর্যায়ে সে নিজেও মারা যাবে। সে অনেক ভেবে চিন্তে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল যে ঠিক আছে আমি আমার নিজের মেয়েকেই হত্যা করব এবং নিজ হাতেই করব। এবং যেই কথা সেই কাজ, সে নিজের মেয়েকে সে একটা জায়গায় নিয়ে এলো জাহাজের এক পাশে, জানি গলা যখন কাটবে তখন রক্তগুলো জানি এই সমুদ্রের পানিতে পড়ে এবং সে নিজের হাতে নিজের মেয়েকে হত্যা করলো এবং সেই রক্ত সমুদ্রের পানিতে পড়লো এবং তখন অ্যাপোলো শান্ত হলো এবং তখন তাদের জাহাজ আবার সামনের দিকে চলা শুরু করলো। তো এখানে রাজা যদি নিজের মেয়েকে হত্যা না করতো তাহলেও কিন্তু তাকে নিজের মেয়ে মারা যেত, একটা পর্যায়ে সবাই মারা যেত। তো এখানে রাজাকে দোষ দিব কিনা জানি না, সেটা পরের কথা, আমরা গল্প সামনে দিকে যাচ্ছি। তো এদিকে আকিলিস কিন্তু আছে, কিন্তু সে কিন্তু কোনো কিছু বলতেছে না, কোনো কিছু করতেছে না, কারণ সে যে মেয়েটাকে পছন্দ করেছিল ব্রাইসিস, সেই মেয়েটাকে কিন্তু আগামেমনন নিয়ে গেছে, যে কারণে সে আর কোনো কিছুতে ইন্টারফেয়ার করতেছে না। সে ওয়াদা করেছে সে এই যুদ্ধে যোগদান করবে না, তবে সে যাবে যেহেতু সে চলে আসছে। অপরদিকে তাদের যাত্রা আবার শুরু হলো, তারা ট্রয়ের অভিমুখে আবার রওনা শুরু করলো এবং তাদের সাথে আরো অনেক স্পার্টান সহ আরো অনেক আকিয়ান্স আছে, গ্রুপ আছে, স্পার্টান আছে, তারা সবাই এসে যোগদান করলো। সৈন্যবাহিনী আগের থেকে আরো বেড়ে গেল এবং তারা ট্রয়ের অভিমুখে রওনা হলো। অপরদিকে ট্রয় বাহিনী যারা ছিল তারা তো জেনে গেছে যে গ্রিকরা আসতেছে, এবং তবে ট্রয়ের একটি অ্যাডভান্টেজ ছিল, ট্রয়ের সুবিধা ছিল। সুবিধাটা হচ্ছে ট্রয় নগরীর চারোদিকে একটি বিশাল বিশাল দেয়াল ছিল, যে দেয়াল এতটা উঁচু ছিল এবং এতটা মোটা ছিল যে সেই দেয়াল ভেদ করে কারো পক্ষে ভিতরে আসা সম্ভব নয়। সুতরাং যুদ্ধটা করতে হবে কোথায়? এই দেয়ালের বাইরে। যদি কোনো কারণে ট্রোজানরা এই যুদ্ধে হেরেও যায়, সম্মুখ যুদ্ধে, তারা কিন্তু চাইলে পালিয়ে এই দেয়ালে যদি ভিতরে চলে আসে তখন কিন্তু গ্রিকরা আর এই দেয়ালের ভিতরে আসতে পারবে না। এটা ছিল ট্রয়ের একটি সুবিধা। তো একটা পর্যায়ে শেষ পর্যন্ত গ্রিক বাহিনী ট্রয় দেশে আসলো, সমুদ্র পারে আসলো এবং তারা সেখানে নোঙর করলো এবং সেখানে তাঁবু গাঁটলো। অপরদিকে ট্রয়রাও তাদের দেয়ালের বাহিরে বিশাল জায়গা আছে, সেই জায়গায় তারা তাঁবু গাঁটলো এবং দুই পক্ষকে দূর থেকে কিন্তু দেখা যাচ্ছে। এখন হবে যুদ্ধের প্রথম পর্ব। এই যুদ্ধটা চলেছিল 10 বছর, এই যুদ্ধটা 10 বছর চলেছিল। তো আমরা তো 10 বছরের কাহিনী বলতে পারবো না, আমরা এর মূল কাহিনীগুলো বলবো। তো প্রথম যেদিন যুদ্ধ শুরু হয়েছিল সেদিন আগের কালে যুদ্ধ হওয়ার নিয়ম ছিল, প্রথমেই সরাসরি সৈন্যদের যুদ্ধ হতো না, তখন দুই পক্ষের মধ্যে যে সেরা যোদ্ধা ছিল তাদের মধ্যে যুদ্ধ হইতো। তারপর যদি তাদের মধ্যে কোনো মিটমাট না হইতো তারপর তারা সৈন্যদের তারা যুদ্ধ করত। তো প্রথম দিনের কথাবার্তা বলার জন্য, কি কারণে গ্রিক এখানে আসছে, তাদের উদ্দেশ্য কি, এগুলো বলার জন্য গ্রিকদের পক্ষ থেকে আসলো আগামেমনন এবং মেনেলিউস, রাজা এবং রাজার ভাই, রাজা এবং সেনাপতি। এবং ট্রোজানদের পক্ষ থেকে আসলো প্যারিস এবং হেক্টর হচ্ছে সেনাবাহিনীর প্রধান, এবং প্যারিস নতুন হারিয়ে যাওয়া যুবরাজ, তাকে খুঁজে পেলাম আমরা কিছুদিন আগে। তারা দুজন সামনাসামনি আসলো, এদিকে দুজন এদিকে দুজন। এখন তাদের মধ্যে কি কথাবার্তা হবে, এই দুজনে কি দুজনের সাথে যুদ্ধ করবে কিনা, প্যারিস এবং হেক্টরকে হেলেনকে ফিরিয়ে দেবে কিনা,
মেনেলিউস কি করবে? আগামেমননের উদ্দেশ্য ছিল যে ট্রয়ানগুলি ধ্বংস করা। এই সব কিছু আমরা জানবো আমাদের পরবর্তী পর্বে। পর্ব 6 দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যাওয়ার আগে অবশ্যই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং শেয়ার করো। তোমাদের এই কমেন্ট শেয়ার আমাকে আরো বেশি বেশি ইন্সপায়ার করে ভিডিও দেওয়ার জন্য। সো আগামী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।